নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃষ রাশির জন্য কিছু কথা এবং বলবো বৃহস্পতির রাশি পরিবর্তনের জন্য কিছু কথা। বৃহস্পতির রাশি পরিবর্তন হবে, 12 বছর পর তিনি কর্কট রাশিতে যাবেন এবং উচ্চস্থ হবেন। তো এর প্রভাব তো সবার উপরে পড়বে, তাই না? তো আমরাও তো বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ, তো আমাদের উপরে পড়বে। তো বৃষ রাশির যদি আমাদের হচ্ছে যে উদয় সপ্তমপতি না অষ্টমপতি, আচ্ছা অষ্টমপতি হোক না কেন, অষ্টমপতি উচ্চস্থ হবে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা ঘটনা। তো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের মনে রাখাটা দরকার, অষ্টমপতি যেমন তিনি তেমনি একাদশপতি, তিনি আমাদের আয়পতি। আমরা কেমন আয় করব, কতটা করব, কিভাবে আয় করব এবং আয়ের কেমন সদ্গতি হবে কিনা সেটা কন্ট্রোল করেন আমাদের দেবগুরু। তাহলে দেবগুরুর অ্যাক্টিভিটি নজর রাখাটা বা তার অ্যাক্টিভিটিকে ফলো করাটা বা তার সম্বন্ধে জানাটা আমাদের দরকার, তাই তো? তো এই জন্য দেবগুরু রাশি পরিবর্তনের কথাটা আমাদের জানাটা খুব দরকার এবং সেই জন্যই আজকের এই ভিডিওটা, যে বৃষ রাশির উপরে দেবগুরুর বা বৃহস্পতির যে রাশি পরিবর্তন, যে প্রভাবটা কীরকম আনবে, আদৌ প্রভাব পড়বে কিনা। প্রভাব তো পড়বেই, এবং সেটা ভালো না মন্দ সেটা ব্যাপারে আজকে আলোচনা করব। দেবগুরু আর আমরা হচ্ছে দৈত্যগুরুর লোক নাকি, আমরা দৈত্যগুরুর লোক। তো আমাদের এই দৈত্যগুরু আর আমাদের দেবগুরু একে অপরের সঙ্গে ভালো বন্ধুত্ব আছে, একে অপরকে চরম সম্মান করে। যদি তা না করতো, না হলে ওই মানে আমাদের দেবগুরুর ঘরে না আমাদের দৈত্যগুরু উচ্চ স্থান পায়। মীন রাশিতে শুক্র উচ্চস্থ হয়, তাই না? তো গুরু একে অপরকে সম্মান করে আর গুরুরা গুরুই হয়। এমনকি মহিষাসুরও প্রচন্ড কেমন মানুষ ছিল, মানে কেমন লোক ছিল সে, দৈত্য, মানে অসুর প্রবৃত্তি চরম পর্যায়ে থাকলে কেউ মহিষাসুর হয়, যাকে বধ করতে স্বয়ং মা দুর্গা নেমে এসেছিলেন। তো এরকমই একজন মহিষাসুর, তিনিও একবার তার সভাতে দেখেছিলাম যে দেবগুরু বৃহস্পতিকে তার চেলা চামুন্ডাগুলো বা সৈন্য সামন্তরা ধরে এনেছিল, বন্দি করে হাত করা পরিয়ে এনেছিল। তৎক্ষণাৎ দেখে মহিষাসুর চরম রেগে যায় যে তোমরা এটা করেছোটা কি, কি করলে তোমরা, এত এত অপরাধ কেন, এই অন্যায় বা স্পর্ধা কেন দেখালে বা কেন করলে? তিনি গুরুদেব হতে পারে, দেবতাদের গুরুদেব, বা দেবগুরু হতে পারে দেবতাদের বা শত্রুর গুরু হতে পারে, কিন্তু তিনি গুরুদেব, আমার কাছে পূজনীয়, পরম পূজনীয়। তৎক্ষণাৎ ছেড়ে দাও, ওকে খুলে দাও, তাকে মুক্ত করো, ক্ষমা চেয়ে নাও। তো মহিষাসুর নিজে ক্ষমা চেয়েছিল দেবগুরুর কাছে যে ভুল হয়ে গেছে, ওরা সব অবোধ, ক্ষমা করে দাও। তো গুরুকে সম্মান মহিষাসুরও করে, এবং তাই আমাদেরও সম্মান গুরুকে করতে হবে। দেবগুরু হোক, দৈত্যগুরু হোক, নো প্রবলেম, গুরু গুরুই হয় ভাই। অন্ধকার দূর করে, ওদের মধ্যে অনেক ক্ষমতা আছে, অনেক পাওয়ার আছে, তবেই তারা গুরু হয়েছে। তো এইবার যেটা বলছিলাম যে গুরু এসছে তো বটেই, এবার আমাদের 19 অক্টোবর দেবগুরু আসবেন আমাদের কর্কট রাশিতে এবং থাকবেন 5ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশিতে। তার মানে 47টা দিন খুব ইম্পর্টেন্ট হবে আমাদের জন্য। আমাদের দেবগুরু অষ্টম ভাব আর একাদশ ভাব, এই দুটো ভাবকে কন্ট্রোল করে, তাই তো? তাহলে এই দুটো ভাবকে কন্ট্রোল করে মানে আয় কেমন করব দেখে, আর অষ্টম ভাবে দেখে যে আমাদের জীবনে কতটা দায় বিপদ আছে, ভাড়া অ্যাক্সিডেন্ট এ সমস্ত আছে কি না, বা এখান থেকে বাঁচবে কিনা, এগুলো কন্ট্রোল করে তিনি। তাহলে এবার উচ্চস্থ হচ্ছেন তিনি, তাহলে কি হবে, আয় বাড়বে, ডেফিনেটলি আয় বাড়বে, খুব মজা, আয় তো দারুণভাবে বাড়বে, এটা একদম লিখে নাও, দারুণ হবে। এবারে কি হবে তোমাদের কেমন মজা দেখো, তোমাদের তৃতীয় ভাবে দেবগুরু আসছেন। তৃতীয় ভাবটা কাদের ভাব? ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অফিসের কলিগ, আলতু ফালতু লোকরা যারা কান পেতে শোনে এবং শুনে মজা পায়, তোমার কষ্টে মজা পায়, তারা হচ্ছে এই এই সব ব্যাপার, মানে এই তৃতীয় ভাব থেকে আমরা এগুলো দেখি। আচ্ছা, এই তৃতীয় ভাবে দেবগুরু আসছে অষ্টমপতি। এবারে কি হবে, একটু সমস্যা আছে, তারপরে বাকিটা সবই সমাধানও আছে এবং ভালো ব্যাপার, মানে সবকিছু কন্ট্রোলে থাকবে। আচ্ছা, অষ্টমপতি তো হঠাৎ করে বিপদ রেখে আনে, হঠাৎ করে দুর্ঘটনায় ফেলে দেয়, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং অষ্টমপতি তৃতীয় ভাবে আছে মানে আমার হাতের ঘর, এটা আর আর কি, বুক, কালপুরুষের বুক মানে হৃদয়, আর আমাদের হাত। তাহলে এবার কি হবে, এবার হবে এটাই যে এই আত্মীয়রা আমাদের ক্ষতি করতে পারে, আত্মীয়দের কারণে আমাদের ক্ষতি হতে পারে, ভাই বোনদের কারণে ক্ষতি হতে পারে। তো এইগুলো হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে,
বা ওই যে কোনো রকমের মন কষাকষি মতবিরোধ সেটা হতে পারে, এগুলো হয়। ভাই বোনরা করতে পারে, যখন তখন করতে পারে, বেঁকে বসতে পারে। অষ্টমপতি তো কখন কি বলবে মুডের ঠিক নাই, এখনই ভালো এখনই খারাপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যখন তিনি কর্কটে আসবেন তার পঞ্চম দৃষ্টি পড়বে আমাদের হচ্ছে সপ্তম ভাবে, তাই তো? আমাদের যে সপ্তম ভাব কোনটা? বৃশ্চিক রাশি আমাদের সপ্তম ভাব। তাহলে তার পঞ্চম দৃষ্টি পড়বে সপ্তম ভাবে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে, আয় বাড়বে, দাম্পত্য সম্পর্কে প্রবল উন্নতি হবে, সম্পর্ক উন্নতি, সম্পর্কে সোহাগ আদর সব বেড়ে যাবে। খুব ভালো কথা, খুব ভালো জিনিস। কিন্তু দাম্পত্য সাথীর হতে পারে মানে তার পঞ্চম দৃষ্টি ফলে সন্তান আর দাম্পত্য সাথী এদের মধ্যে কেউ মানে শরীরের দিক থেকে বেকায়দায় পড়তে পারে, শরীর অসুস্থ হতে পারে, হয় সন্তান না হলে দাম্পত্য সাথী। এই কটা মনে রেখো। সন্তানের থেকে বেশি দাম্পত্য সাথীকেই বলবো, কারণ আমি বলবো যে মানে ওটা সপ্তম ভাব, যেহেতু তাই তো, তো সপ্তম ভাবে যেহেতু পঞ্চ দৃষ্টি পড়ছে, সপ্তম ভাবে একটু ক্ষতি করবে, কিন্তু ব্যবসা বাড়াবে, সম্পর্ক ক্ষতি করিয়ে দেবে, শরীরটা খারাপ করিয়ে দেবে, মাঝে মাঝে মতবিরোধ হবে। অনেকের যদি বৃহস্পতি রাহুর সঙ্গে থাকে, বৃহস্পতির সঙ্গে যদি শনি থাকে, অষ্টমে থাকে, যদি ষষ্ঠে থাকে, যদি দ্বাদশ ভাবে থাকে, তাহলে কিন্তু অনেকের ডিভোর্সও হয়ে যাবে। বৃষ রাশি বৃষ লগ্ন তাদের বলবো যে তোমাদের দাম্পত্য জীবনে ছেদ হতে পারে। এটা যেমন খারাপ বললাম, ভালো হবে, অনেকের বিয়ে হয়ে যেতেও পারে, বিয়েও হয়ে যাবে। কারণ বৃহস্পতি জীব কারক, প্রজাপতি তিনি তিনি জীবের কারক, জীব তৈরি করতে পারেন, প্রজাপতি তিনি নতুন বিয়ে করাতে পারেন। তো এরকমই ব্যাপার, অনেকের সন্তানও হবে, এটাও ভালো একটা ব্যাপার। আচ্ছা, এরপরে বলবো আমাদের দশম ভাবে, না তা আমাদের দশম নয়, আমাদের নবম ভাবে, 7 আর 9 নবম ভাবে মানে ভাগ্য ভাবে বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়বে। তাহলে ভাগ্য ভালো হবে, অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হবে, ভাগ্য ভালো থাকবে। বিয়ে বাধা বিঘ্ন থাকবে, যেহেতু অষ্টমপতি ফাঁড়া থাকবে, মাঝে মাঝে বিঘ্ন হবে, মানে কাজটা করতে করতে আটকে পড়বে, পেন্ডিং হবে। কিন্তু আবার বলছি, পেন্ডিং যদি আমরা রাখি তবে রাখবো না, আমরা যদি রেখে দিই না তাহলে আর কিন্তু নিজের উন্নতি করতে পারবো না। পেন্ডিং রাখবো না, যাতে কাজটা ফিনিশ হয়, তাতে দুটো কাজ করব সারাদিনে তাও ভালো, কিন্তু কাজটা ফিনিশ করব তবেই ছাড়বো। এটা মাথায় রেখো, এইভাবে কাজ করতে হবে, নাহলে কিন্তু কাজের জায়গাটা গোলমাল হয়ে যাবে, সব কাজে ভন্ডুল হবে আর পেন্ডিং হবে। আর ভাগ্য ভালো থাকবে, ভাগ্য নিয়ে চিন্তা নেই। ভাগ্য মানে হলো যে তোমাদের মকর রাশি, মকর রাশির অধিপতি এখন আছেও একাদশ ভাবে, সুতরাং কাজে দেরি হলেও কাজটা সম্পূর্ণ হবে। তিনিও তো কদিন পরে মানে শনিদেবও কদিন পরে এই মাসেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে, যা কিনা দেবগুরু নক্ষত্র। তো শনিও তার অনুযায়ী কাজ করবে, সুতরাং শনি ও বৃহস্পতি একে অপরের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করবে, আমাদের মঙ্গল করবে, জীবনে ভারসাম্য বজায় রাখবে। তাহলে ভালোই হলো সময়টা। আচ্ছা, এরপরে বলবো যে শুক্র আমাদের কদিন পরেই, মানে এই অক্টোবরের একটা শেষ দিকে দেখতে পাবো শুক্রকে আমাদের তুলা রাশিতে স্বক্ষেত্রী হতে। তখন বৃহস্পতি শুক্র একসঙ্গে দৃষ্টি বিনিময় করবে, কিরকম? চতুর্থ দশম দৃষ্টি বিনিময়। বৃহস্পতি থাকবে কর্কটে আর শুক্র থাকবে আমাদের তখন তুলা রাশিতে। তো বৃহস্পতি আর শুক্রের চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হলে কি হবে আমাদের তখন, মানে তো তখন আমাদের কি হবে, আমাদের শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। আচ্ছা, ওদিকে যেহেতু আমাদের ষষ্ঠ ভাবটাও তুলা রাশি, তাহলে ষষ্ঠ শত্রু জয়ী হব, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, ঋণ থেকে মুক্তি, রোগ থেকে মুক্তি। তাহলে এগুলো আমরা দেখতে পাবো আগামী কয়েকটা 47 দিন, তাই তো? 2 মাসও নয়, 1.5 মাস এগুলো দেখতে পাবো। ঋণ শোধ হচ্ছে, শত্রু পীড়া থেকে অনেকটা মুক্তি পেয়েছি, রোগ থেকে মুক্তি পেয়েছি, এগুলো হবে। এরপরে বলবো বৃহস্পতির যে যখন মঙ্গল, আমাদের মঙ্গল যে সপ্তম পতি, যে আমাদের মানে মঙ্গল বৃশ্চিক রাশির অধিপতি নয়, সেই অধিপতি তিনি যাবেন অক্টোবরের মানে 27 তারিখ 28 তারিখে, 28শে অক্টোবর যাবেন বৃশ্চিক রাশিতে, মানে সপ্তম ভাবে। যখন সপ্তম ভাবে মঙ্গল যাবে তখনই মঙ্গলের ওপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে। তাহলে কি হবে, অনেকের ব্যবসা বাণিজ্য যেমন তুঙ্গে উঠবে, ভালো হবে, দারুণ একটা ব্যবসার ক্ষেত্রে ভালো সময়। আপ ডাউন তো থাকবেই, তবুও বলছি ভালোটাই বেশি হবে, খারাপটা হওয়ার কোনো চান্স নেই। আর অনেকের বিয়ে ঠিক হয়ে যাবে, অনেকের বিবাহ সব ঠিক হয়ে যাবে এবং বিয়ে হয়েও যাবে, হঠাৎ করে বিয়ে হয়ে যাবে, খুব কম সময়ের ব্যবধানে বিয়ে হয়ে যাবে, খুব কম সময়।
আচ্ছা, তাহলে দাম্পত্য জীবন ভালো হলো, আমাদের ভাগ্যভাব শুভ হলো, একাদশ ভাব একাদশ ভাবটাও থেকে আয় বাড়লো, কারণ দেবগুরু নবম দৃষ্টি থাকবে কোথায়, আয় ভাবে বা একাদশ ভাবে। তো এটাও 12 বছর পরে হবে এবং সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হবে আমাদের জীবন ও ভাগ্যের জন্য। পরিবর্তন তো নিশ্চিত এবং শুভ পরিবর্তন নিশ্চিত, পরিবর্তন হবে, ভালো আমরা থাকতে পারবো। বৃহস্পতির এই যে গোচর, এটা একটা ভালো খবর আনবে, মানে ভালো ঘটনা ঘটাবে আমাদের জন্য। 47টা দিন আমাদের জন্য লাকি একটা ফেজ বলা চলে, টাইম পিরিয়ড। তো ভালো ফেজ। তো কঠিন হবে, অবস্থা কঠিন হবে, তেমনি আয় হবে, সম্পদ নির্মাণ হবে। হ্যাঁ, আর একটা কথা, বেশিরভাগ আয় আর বেশিরভাগ সম্পদটা ওই ভাই বোন এদের কারণে ব্যয় হয়ে যাবে, ওদের জন্য খরচা হবে, এঙ্গেজ হয়ে যাবে। তো এই বিষয়ে সাবধান থেকো, কোনো আহ, বিশেষ বড় ব্যাপার নয়, সাবধান থাকলেই অনেক কিছু ড্যামেজ কন্ট্রোল করা যায়। তো আজকে আর ভিডিও বড় করব না, তোমরা সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।